স্যার একজন বিশিষ্ট চিকিৎসক, অভিজ্ঞ শিক্ষক, দক্ষ সংগঠন পরিচালনাকারী, নিবেদিত আমাদের প্রাণ গবেষক। আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হলো অ্যানিমিয়া রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা লাভ। এখন অনুরোধ করব আমাদের আজকের আলোচক ডাক্তার মোহাম্মদ আসলামউদ্দিন স্যারকে তার ক্লাস নেওয়ার জন্য। এই ক্লাস চলাকালীন অবশ্যই আপনাদের মাইক্রোফোনটি অফ করে রাখবেন। আর একটু না বললেই নয়, আমাদের সদ্য আসলামউদ্দিন স্যার উনি যে কয়টি ডিগ্রি নিয়েছেন, আসলে দোয়া করি স্যারের জন্য। এত বড় মানের একজন স্যার আজকে আমাদের ক্লাস নেবেন। তিনি ডিএসএমএস করেছেন, ডিএসএমএস ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে করেছেন, টিএমইউ এমপিএইচ হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন এবং একজন পিএইচডি গবেষক। স্যার আপনি এখন ক্লাস শুরু করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি, সুস্থ আছি এবং সুন্দর আছি। তো আজকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, দেশে কিংবা বিদেশে, গ্রামে কিংবা শহরে, যেখান থেকে যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আসলে আজকের ক্লাসটাও আমার ছিল না। আমি উপযুক্ত কাউকে আলোচনায় না দিয়ে আসলে আপনাদের, আমি বিশেষ করে মাহাদি আছেন, এখন আছেন আয়েশা রাখি, ওনাদের রিকোয়েস্টে আর কি আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত আমি সাইকোসোমেটিক ডিসঅর্ডার নিয়ে আলোচনা করি। তো এর মধ্যে এই ক্লাসটা আমার একটু ব্যতিক্রম হয়ে গেল। তো আপনাদের যদি কোনো আলোচনায় কোনো ব্যাঘাত ঘটে বা বুঝতে কোনো অসুবিধা হয় বা আমার কোনো অসঙ্গতি থাকে, শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এমনকি যদি কোনো ত্রুটি খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে অবগত করবেন। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আমায় কি দেখা যাচ্ছে? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আমি আপনাদের যারা অনলাইনে আছেন, বিশেষ করে আমি সবাইকে অনুরোধ করবো আপনাদের মাইক্রোফোনটা শুধু বন্ধ করে ভিডিওটা অন রাখতে পারেন। এমনকি ভিডিও অন রাখে আসলে ইন্টারন্যাশনাল এখন ওইটা আছে যে আসলে এই যে অনলাইন মিটিং গুলো যেগুলো হয়, যেমন জুম মিটিং, গুগল মিট, ওয়েবিনার, এগুলোতে আসলে আমাদের ভিডিও অন রাখা সমস্ত পারমিশন থাকে ওয়ার্ল্ড ওয়াইজে। তো আপনাদের যারা পরিবেশ ভালো আছে তারা অবশ্যই মানে যাদের ভিডিও অন করার মতো পরিবেশ আছে তারা অন রাখবেন প্লিজ। আর আমাকে একটু মাঝে মাঝে একটু হাই হ্যালো দিবেন, আমি একটু স্ক্রিনের দিকে তাকাবো যে আমি কোনো কিছু যদি আপনাদের সাথে অসঙ্গতি হয় বা আমার যদি কোনো কিছু আপনাদের নিকট জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা ইনকল মেসেজে অবশ্যই জানাবেন। তো আসলে দেখেন, আমার পরিচয় পেয়েছেন, আমি ডাক্তার মোহাম্মদ আসলামউদ্দিন আপনাদের সামনে আছি আমি আজকে প্রেজেন্টার হিসেবে। আপনাদের আমি যতটুকু দেখেছি, আমি দেশের বাইরে থেকেও কেউ সম্ভবত যুক্ত হয়েছেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে। আসলে নামটা জানি না, হয়তো আপনারা যারা উপস্থিত আছেন যদি আপনাদের নাম এবং মোবাইল নাম্বারটা আমাদের স্ক্রিনে ইয়েতে ইনকল মেসেজে লেখেন তাহলে হয়তো আমার পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে, এমনকি আপনাদের সাথে একটা কমিউনিকেশন হবে। আপনারা প্লিজ যার যার নাম এবং মোবাইল নাম্বার ইনক্লুড করবেন প্লিজ। হুসেন মাহমুদ লিখেছেন কিছু বোঝা যায় না। আয়েশা কি কোনো সমস্যা হচ্ছে? না স্যার, সমস্যা হচ্ছে না তো, শোনা যায়। ওকে, ঠিক আছে। একটু কাইন্ডলি আপনাদের যার যার নাম এবং মোবাইল নাম্বার, কে কোথা থেকে যুক্ত হয়েছেন এটা একটু ইনক্লুড করবেন প্লিজ। ইনকল মেসেজে লিখবেন প্লিজ।
আচ্ছা, মাহাদি হাসান লিখেছেন সাউন্ড কম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ওদিনের মতো ওই ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, তাহলে হয়তো ক্লিয়ার হবে। জি মাহাদি হাসান, এখন ক্লিয়ার আছে ডাক্তার সাহেব? আচ্ছা, আমি আমি চাচ্ছি যে আমার এখন সাউন্ডটা কি ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার আছে এখন। ওকে, থ্যাংক ইউ। তা আমি শুরু করতে যাচ্ছি। আপনাদের অনেকেরই নাম্বার পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। মাহাদি হাসান নাম্বার দিয়েছেন, আয়শা কি নাম্বার দিয়েছেন, হোসেন মোহাম্মদ নাম্বার দিয়েছেন। এমনকি সাথে একটু দয়া করে লিখবেন কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। সাথে এলাকাটাও একটু লিখবেন, বা দেশের বাইরে যদি থাকেন তাও একটু লিখবেন প্লিজ। তো আমাদের আজকের আলোচনা বিষয় খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, একদম সহজ। আমরা যদি ঘরে বাইরে কিংবা আনাচে কানাচে যেখানেই তাকাই, এমন কোনো মানে পরিবার নাই যেখানে একটা অ্যানিমিয়া রোগী খুঁজে পাওয়া যাবে না। এই কথাটা একটু পরে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেক পরিবারে একজন করে অ্যানিমিয়া রোগী আছে। সেটা হয়তো সিভিয়ার আর নয়তো নর্মাল, কিন্তু আছে। তো অ্যানিমিয়া আপনারা সবাই জানেন, অ্যানিমিয়া মানে ব্রিটিশে এটাকে অ্যানিমিয়াও বলে। তো এই কথাটাই আমি এখানে সংযোগ করেছি। অ্যানিমিয়াটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের রক্তের যে লোহিত রক্ত কণিকা, এটা স্বাভাবিক সংখ্যা কমে যাওয়া, বা আমাদের স্বাভাবিক লোহিত রক্ত কণিকার সংখ্যা যখন কমে যায়, এটাকে আমরা বলি যে হিমোগ্লোবিনের ঘাটতি। একদম সহজ করে বলতে গেলে আসলে হিমোগ্লোবিনের ঘাটতিজনিত রোগ বা লোহিত রক্তের কণিকার হ্রাসজনিত রোগকে অ্যানিমিয়া বলে। এটা হলো সহজ। এর সাথে আরেকটু ইনক্লুড করতে পারেন যে হিমোগ্লোবিনের ঘাটতিজনিত কারণে যদি ফুসফুস থেকে যে আমাদের বডিতে রক্ত সাপ্লাই হয়, যে অক্সিজেনটা সাপ্লাই হয়, সেখানে যদি অক্সিজেন সাপ্লাইয়ের পরিমাণ কমে যায়, তাহলে তাকে অ্যানিমিয়া বলে। গাজীপুর 27 থেকে হোসেন মোহাম্মদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, ডক্টর নাসির হোসেন স্যার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি আরেকটু ক্লিয়ার হই যে অ্যানিমিয়াটা আসলে আরো একটু ব্যাপকভাবে যদি বলি, এইভাবে আপনারা চিন্তা করতে পারেন। অ্যানিমিয়া একটি রক্তের ব্যাধি, মানে অর্থাৎ রক্তের একটা রোগ যেখানে স্বাভাবিক মাত্রার চেয়ে কম লোহিত রক্ত কণিকা থাকে, অর্থাৎ লোহিত রক্ত কণিকার পরিমাণ যখন কমে যায়, কিছুক্ষণ আগে বলেছি, এটাকে অ্যানিমিয়া বলে। বা এর জন্য যে বডিতে যে অক্সিজেন সাপ্লাইয়ের পরিমাণ কমে যায়, তাকে অ্যানিমিয়া বলে। এখানে দেখেন এর মধ্যে দেখবেন যে বিশেষ করে আমাদের যে এই ঘটনাটা বেশিরভাগই ঘটে কিন্তু আমাদের সচরাচর যারা মা হতে চলেছেন বা মা হয়েছেন তাদের মধ্যে এই ঘটনাটা বেশি ঘটে, যেখানে দেখবেন যে প্রতি 5 জন যে ঋতুস্রাবী মহিলা থাকে, মাসিক যে চক্রটা হয়, সেখানে 5 জনের মধ্যে একজনের কিন্তু অ্যানিমিয়া থাকে। একটা বিস্ময়কর ঘটনা যে প্রতি 5 জনের একজনের মধ্যে এই ঘটনাটা ঘটতেছে। তার মানে দেখেন তাহলে তাকিয়ে যে আমাদের যে পরিবার পরিজন আত্মীয় স্বজন, তাদের মধ্যে কিন্তু আছে কেউ না কেউ। এমনকি গর্ভবতী মহিলাদের যে যত সংখ্যা আছে, টোটাল সংখ্যা প্রায় অর্ধেকই এই যে রক্ত শূন্য বলা হয়, রক্ত শূন্যতা। আসলে দেখেন এখানে আরেকটা কথা ক্লিয়ার করি, রক্ত শূন্যতা বলতে শেষ মানে রক্ত নাই বোঝায়, এটা কিন্তু রক্ত শূন্যতা হবে না। আমি এটা বোঝার জন্যই এই কথাটা লিখছি। শব্দটা হবে রক্ত স্বল্পতা। শূন্যতা মানে যার শরীরে রক্তই নাই তিনি তো মৃত। বিষয়টা হবে রক্ত শূন্যতা, শূন্যতা নয়, রক্ত স্বল্পতা। আপনার কি কথাটা ক্লিয়ার হয়েছেন? ডাক্তার সাহেব একটু সাড়া দেন, একটু মেসেজে লেখেন। আপনারা কি এই কথাটুকু ক্লিয়ার হয়েছেন? ওকে, অসংখ্য ধন্যবাদ শাহনাজ ম্যাডাম। জি স্যার, আন্তরিক ধন্যবাদ স্যার। হোসেন মোহাম্মদ, জি স্যার। ওকে, হাবিব স্যার জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। মিম, জি স্যার। ওকে, থ্যাংক ইউ, একটু বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন থেকে আমরা বলবো রক্ত স্বল্পতা বা রক্ত অল্পতা।
অল্পতা বলতে পারেন, স্বল্পতা বলতে পারেন, কিন্তু শূন্যতা কথাটা না বলাই ভালো, যেহেতু আমরা ডক্টর। তো নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, দেখি আরেকটু এটাকে বিশ্লেষণ করা যায় কিনা। যে এনিমেটা বলতে আসলে তাহলে আমরা এখানে কি বুঝলাম, একজন কি বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে মাইক্রোফোন অন করে? একজন কি বলতে পারবেন? আমি সংক্ষিপ্তভাবে বলতে পারি, শরীরে হ্যাঁ, জি জি রক্ত কমে গেলেই, জি রক্ত জি। কমে গেলে অর্থাৎ 9 পয়েন্টের নিচে আসলে সে রক্ত স্বল্পতার ভিতরে আসছে বা রক্ত স্বল্পতার আওতায় আসছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর কেউ বলবেন অ্যানিমিয়াটা বলতে কি বুঝলেন? আর কেউ কিছু বলবেন? রক্ত স্বাভাবিকের তুলনায় আমাদের যে একটা লেভেল থাকে, ওই লেভেলের তুলনায় যখন রক্তটা কমে যায় তখন তাকে অ্যানিমিয়া বলা হয় বা রক্ত স্বল্পতা বলা হয়। অসংখ্য ধন্যবাদ। রাইট, তারপরে আর কেউ কিছু বলবেন? ওকে, দুজনেরটাই আমি নিচ্ছি। দেখেন এই কথাটা এখানে লেখা আছে যে দেহের মধ্যে রক্তের পরিমাণে স্বল্পতা বা রক্তের মধ্যে যে আমাদের রক্ত কণিকা সমূহ আছে, হ্যাঁ, এই উপাদানগুলো যখন কমে যায়, রক্তের উপাদান কমে যাবে, এ হলো অ্যানিমিয়া, এটা লেখা আছে। আরেকটা কি লেখছি, যে আমাদের শরীরে যে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে লোহিত রক্তকণিকা, হ্যাঁ, আর এই লোহিত রক্তকণিকার যে মূল প্রাণ, এটাকে বলা হয় হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার যে প্রাণ, এটার নাম হলো হিমোগ্লোবিন, এর পরিমাণ কমে যাওয়া। আরেকটা যদি এটাকে আরেকটু ভাবে যদি বলেন যে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি, যে আপনার আমার ফুসফুস থেকে এই যে দেহকোষে অক্সিজেন পরিবহন করা, এটা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ। তো ফুসফুস থেকে রক্তটাকে ইয়েটাকে অক্সিজেনটাকে সাপ্লাই দিয়ে নিয়ে যাচ্ছে হিমোগ্লোবিন। আর যখন এই হিমোগ্লোবিন এই কাজটা করতে ব্যাঘাত ঘটে বা স্বাভাবিকভাবে নিতে না পারে, বা আমাদের আরবিসি বা যেটাকে আমরা বলি কি রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এর যখন হ্রাস হয় তখন এটা স্বাভাবিকভাবে নিতে পারে না, তখন এটাকে আমরা রক্ত স্বল্পতা বা রক্ত অল্পতা বলে গণ্য করতেছি। অর্থাৎ কোনো কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বা পরিমাণ যদি কমে যায়, এই অবস্থাটার নাম হচ্ছে অ্যানিমিয়া। ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে জি স্যার, ক্লিয়ার। ওকে। এখন আমরা দেখি যে একটা সুস্থ মানুষের সাধারণত 5 থেকে এই যে 6 লিটার বডিতে রক্ত থাকে একটা সুস্থ মানুষের। এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আসলে বয়স, তারপরে কি বলবেন যে আমাদের উচ্চতা, যে বিএমআই যেটা আমরা বলি, বডির উচ্চতা, বয়স, এগুলোর সাথে কিন্তু আবার একটু আছে। তো এটা হচ্ছে একটা মানে সাধারণ রেশিও, 5 থেকে 6 লিটার থাকে। এই ক্ষেত্রে আবার পুরুষ এবং মহিলার মধ্যে একটু ভিন্ন থাকে। যেমন সচরাচর মহিলার তুলনায় পুরুষের শরীরে একটু রক্তটা বেশি থাকে। এই জন্য আপনারা অনেক সময় মানে কি বলবো, মা যারা জাতি আছেন তারা কিন্তু একটু বকাতে বলেন যে হ্যাঁ, এদের রক্ত গরম বা রক্ত বেশি। তো আসলে ঘটনা সত্য, পুরুষের একটু রক্ত বেশি থাকে পরিমাণে, তো মেয়েদের তুলনায়। এর অর্থ এই না যে তাদের বুদ্ধি বেশি, এটা আবার ভাইবেন না। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা সাধারণত শরীরে মোট যে আমাদের ওজন, মানে আমাদের বডি যার যার যে ওজন আছে তার সেই ওজনের 7 থেকে 8%, অর্থাৎ টোটাল ওজনের 7 থেকে 8% আমার বডিতে রক্ত আছে। এটা হলো আরেকটা রেশিও। আপনারা ক্লিয়ার হচ্ছেন? অ্যান্সার দেন একটু। হাই হ্যালো না দিলে তো আমি আমি মনে করবো যে আমি কার সাথে কথা বলছি। জি, অসংখ্য ধন্যবাদ। একদম সহজ জিনিস, আজকের আলোচনা কিন্তু আমার চেয়ে আপনারা ভালো জানেন, এই জন্য আপনাদের রেসপন্স আছে। আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আমার জন্য আরো ভালো হয়, কারণ আমি বরং এই বিষয়ে একটু বলা চলে যায় এই বিষয়গুলো নিয়ে এত ঘাটাঘাটি করি নাই বা সুযোগ পাইনি। আপনারা একটু দিবেন। ওকে, মিম ঠিক আছে, জি স্যার। মাহদি হাসান জি স্যার, আয়েশা রাফি জি স্যার, ডাক্তার রুনালালা জি স্যার, অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু এখন ক্লাসিফিকেশন ইয়েতে যাই। দেখেন তো প্রকারভেদ কেমন আছে, প্রকারভেদটা। প্রকারভেদের মধ্যে দেখেন আসলে টোটালি প্রায় 100 প্লাস, মানে প্রায় 100-র উপরে কিন্তু প্রকারভেদ আছে।
তো আমি এখান থেকে মেন কয়েকটা জিনিসের এই করছি, যারা আমরা যেহেতু হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, আমাদের লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আমাদের এত কিছু দরকার নাই যে কি কি কারণে রক্ত কমতেছে এটা জানার চেয়ে বড় জিনিস হলো যে মেন জিনিসটা মানে টু দি পয়েন্টটা জানা। এর মধ্যে যেমন লোহার অবজনিত রক্ত স্বল্পতা, এই লোহার মধ্যে কিন্তু আয়রন বোঝানো হচ্ছে, আয়রন মানে লোহা, লোহা মানে আয়রন, আয়রনের ঘাটতি। এটার জন্য কিন্তু বিশেষ করে যখন একজন মা গর্ভবতী হয়, গ্র্যাভিড হয়, গর্ভবতী মাদের কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয়। তখন আমরা বলি যে আয়রন সমৃদ্ধ খাবার খান অথবা আয়রন ট্যাবলেট খান। দেখবেন প্রতি জেলায় কমিউনিটি ক্লিনিক হচ্ছে, গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক হচ্ছে, তারপরে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে কিন্তু ফ্রি এগুলো দেওয়া হয় আয়রন ট্যাবলেট গুলো, কারণ আমাদের মৃত্যুর হার মানে মাতৃমৃত্যুর হার কমানোর জন্য এই কাজটা করা হয়েছে। তো আরেকটা হলো সিকেল সেল অ্যানিমিয়া, যেটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি সচরাচর। ধরেন উত্তরাধিকার সূত্রে বলতে ধরেন বাবা মারা আছে বা দাদা দাদি ছিল, এখান থেকে মানে পরবর্তীতে দেখা গেলো অনাগত সন্তান বা পরবর্তী যারা ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যে এটা ছড়িয়ে গেছে। তো আরেকটা নর্মোসাইটিক অ্যানিমিয়া, এটা হলো দীর্ঘ মানে একটা মানুষ যখন দীর্ঘদিন সংক্রামক ব্যাধিতে ভুগছে, ভোগের পরে দেখা গেল যে তার খাওয়া দাওয়া লাইফস্টাইল কোনো কিছু স্বাভাবিক নয়, তখন দেখা গেল যে নর্মোসাইটিক অ্যানিমিয়াটা দেখা দেয়। হেমোলাইটিক অ্যানিমিয়াটা এটা বডির যে কোনো জায়গা থেকে যখন রক্তক্ষরণ হয়, বিশেষ করে আমাদের লোহিত রক্তকণিকার যখন যে পরিমাণ ধ্বংস হয় তার সেই অনুযায়ী যখন হিমোগ্লোবিনটা উৎপাদন না হয়, হ্যাঁ, মেটাবলিজম ক্যাটাবলিজম সিস্টেমটা যখন ঠিক না থাকে, তখন যে অস্থিমজ্জার যে প্রসেসটা ব্যর্থ হয়, তখন যে প্রবলেমটা হয় এটাকে আমরা বলি হেমোলাইটিক অ্যানিমিয়া। আর ফ্যানকোনিয়া অ্যানিমিয়াটা দেখবেন আমাদের লিউকেমিয়ার রোগী অনেক পায়। আমরা যখন যারা প্র্যাকটিস করি তাদের জীবনে দেখবেন লিউকেমিয়া অসংখ্য পেশেন্ট পাওয়া যায়। লিউকেমিয়া একটা মেরুমজ্জার একটা ডিজিজ, অর্থাৎ আমরা মেরুমজ্জা বলতে বাংলায় কি বলে, বোন মেরু। তো মানে বোন মেরুতে যে প্রবলেম গুলো হয়, বোন মেরুর প্রবলেম জনিত কারণে লিউকেমিয়া যে এই সমস্যাটা দেখা দেয়, লিউকেমিয়া ডিজিজটা দেখা দেয়, এটা একটা রক্ত স্বল্পতা জনিত একটা রোগ। তো আরেকটা জিনিস মেগাপ্লাস্টিক অ্যানিমিয়াটা দেখবেন যে যাদের এই যে ফলিক অ্যাসিড মানে আয়রন, যেটাকে বলে আয়রন ট্যাবলেট বা ভিটামিন বি12, এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, যদি এখন আমরা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, কিন্তু এই ওষুধগুলোর নাম আমরা জানি যে ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড, এই যে এগুলো ঘাটতিজনিত যে রোগটা হয়, তখন এটাকে আমরা মেগাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে আখ্যায়িত করে থাকি। আর এটার থেকে পরবর্তীতে দেখা যায় যে অটোইমিউনিটি ডিসঅর্ডার দেখা যায় বডিতে। অটোইমিউনিটি ডিসঅর্ডার বলতে আমরা যারা সাইকোসোমাটিক ডিসঅর্ডার গুলো জানি তারা তো বোঝার কথা অবশ্যই। তো অর্থাৎ বডিতে একটা ইনব্যালেন্স দেখা দেয়। আপনারা কি কথাগুলো ক্লিয়ার হয়েছেন? এই কথাটুকু ক্লিয়ার হয়েছে? অ্যান্সার দেন, আমি তাকিয়ে আছি স্ক্রিনে। হোসেন মাহমুদ জি, আর কেউ আছেন? ওকে, থ্যাংক ইউ মাহাদি হোসেন জি। সেটা কি, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনাদের ফিডব্যাকটা চাওয়ার উদ্দেশ্য কি, ধরেন আমি আপনাদের সামনে কথা বলতেছি, সেই কথাগুলো আসলে কতটা গ্রহণযোগ্য, কতটা বর্জনীয়, বা কতটা শুনতে পাচ্ছেন, কতটা পাইলেন না, বা পরবর্তীতে আপনাদের কোন জায়গায় গ্যাপ রয়ে গেল, বা আমি কোন জায়গায় ব্যর্থ হলাম, এটাকে অ্যানালাইসিস করা বা এটার প্রসেস ভিউটাই হচ্ছে এটা, যে আপনারা এই যে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু একটা কথা আমি সবসময় বলি যে অনলাইন প্ল্যাটফর্ম কি হয়, যে আই কন্ট্যাক্টটা হয় না। যেমন আমি এখন কথা বলতেছি, আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, তার মানে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার কথাটা গ্রহণ করলেন না, বর্জন করলেন না, কতটুকু নিতে পারলেন না? কারণ এই ক্লাসগুলোর সময় আমি আগেও বলছি, সবাই খাতা কলম নিয়ে বসবেন। ক্লাসে খাতা কলম নিয়ে বসলে একটা সুবিধা হলো কি, যে আপনি ওই ক্লাসের মধ্যে যখনই একটু হ্যান্ড রাইট করবেন, তখন ওই ক্লাসটা দেখবেন ভালো লাগবে, পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে এই ক্লাসে এই আলোচনাগুলো হয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা ফিডব্যাক দিয়েছেন। তো আমরা প্রকারভেদ জানলাম, তো একটু লক্ষণগুলো দেখি। দেখেন তো আমাদের বাড়িতে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কথাগুলো আস্তে শোনা যাচ্ছে, এখনো আস্তেই শোনা যাচ্ছে? না স্যার, সাউন্ড ঠিক আছে, হয়তো উনি লাউডে দেয় নাই বা একটু একটু যার শোনা কম যাচ্ছে একটু লাউড দিয়ে নেন, এইটা বাড়িয়ে নেন ভলিউমটা। আচ্ছা, আমাদের দেখেন আশেপাশে বা আমাদের পরিবারে বা পরিজন আত্মীয় স্বজনের মধ্যে এই লক্ষণগুলো কি আছে কিনা
দুই একজনের, যেমন ওই যে শারীরিক দুর্বলতা, সহজে ক্লান্তি হওয়া, ফ্যাকাশে চামড়া, হ্যাঁ, শ্বাসকষ্ট মানেই কিন্তু অ্যাজমা না, শ্বাসকষ্ট বলতেই কিন্তু অ্যাজমা মানে নিউমোনিয়া অ্যাজমা ধরে চিকিৎসা করি। দেখেন এই শ্বাসকষ্ট, তারপরে যে ফ্যাকাশে চামড়া, সহজে ক্লান্ত হওয়া, দুর্বলতা, এগুলো অ্যানিমিয়ার লক্ষণ। তারপরে ধরবেন যে যে অর্থোস্ট্যাটিক যে হাইপারটেনশন থাকে, অর্থাৎ যেমন আমরা অনেক সময় জানি যে বিভিন্ন ব্যথাজনিত কারণে, হ্যাঁ, ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হলো কি, ব্যথাটা কেন হয়? মূলত যে জায়গায় ব্যথাটা হচ্ছে ওই জায়গায় তো অক্সিজেনটা পৌঁছিতেছে না, ওই জায়গায় অক্সিজেন শূন্য, ওই জায়গায় ইউরিক অ্যাসিড জমে গেছে। যাই হোক, এগুলো নিয়ে পরবর্তী ক্লাস আছে। তো ওই জায়গাতে ধরেন ওই যে একটা গল্প আছে যে মোরলের হাড়ে হাড়ে ব্যথা, এই ব্যথাজনিত কারণে হাইপারটেনশন। এমনকি ঘন ঘন দেখা গেল যে মাথা ব্যথাটা হচ্ছে, কিছুদিন পর পর মাথা ব্যথা হচ্ছে বা লাগাতার মাথা ব্যথা থাকতেছে, এটাও একটা কারণ হয়ে যেতে পারে। তারপরে বুক ধড়ফড়ানি মানেই মনে করবেন না যে এটা শুধুমাত্র হার্টের ডিজিজ, এটাও কিন্তু অ্যানিমিয়ার একটা লক্ষণ, বুক ধড়ফড়ানি থাকতে পারে। আপনার সাথে একজনে বিরক্তিকর আচরণ করছে মানেই সে পাগল, বিষয়টা তা না। বিরক্তিকর আচরণ আসবে কারণ হলো বডিতে অক্সিজেন লেভেল কমে গেলে তার তো স্বস্তি নাই, সে তো মানে নিজেও বিরক্তিতে আছে, অন্যকেও বিরক্তি রাখবে, এটাই স্বাভাবিক। জিহ্বাটা ফাটা ফাটা, দেখবেন যে লাল 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 জিভ, এর অর্থ এই না যে মনে করেন যে শুধু ফাঙ্গাস আক্রমণ হয়েছে বা আপনার কোনো জীবাণু সংক্রমণ হয়েছে অথবা খালি আলসার হয়ে গেছে, বিষয়টা তা না। যে ফাটা জিহ্বা বা লাল জিহ্বা, এটা কিন্তু প্রমাণ করে যে এই ব্যক্তিটার হয়তো বা অ্যানিমিয়ার লক্ষণ থাকতে পারে, এটাও একটা অ্যানিমিয়ার লক্ষণ। অথবা দেখা গেল মুখটা ফ্যাকাশে দেখা যাচ্ছে, এটাও কিন্তু অ্যানিমিয়ার একটা লক্ষণ। আপনি দেখলেন যে ক্ষুধামন্দা আছে, একটা ব্যক্তির ক্ষুধামন্দা আছে, আমি ধারণা করতেছি যে উনি খাইতে পারতেছে না, মানে তার গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে বা দেখা গেল রেসপিরেটরি সিস্টেমে কোনো সমস্যা আছে। আসল সমস্যাটা দেখা গেল তা না, রক্তের মধ্যে, অর্থাৎ তার হিমোগ্লোবিনের ঘাটতি আছে। আরেকটা জায়গায় অদ্ভুত খাবারের প্রতি একটা লোভ। দেখেন আমরা কিন্তু কিছু কিছু মেডিসিনে পড়েছিলাম হোমিওপ্যাথিতে যে খড়ি মাটি খাইতে চায়, কয়লা খাইতে চায়, মানে অদ্ভুত কিছু খাবারের প্রতি একটা লোভ যখন আসে, তখন এটাকেও আমরা কিন্তু ধরে নিতে পারি যে এটা একটা অ্যানিমিয়ার লক্ষণ। ঠিক আছে, ওকে, এগুলো আছে না? দেখেন তো, আমরা আমরা যে এইগুলো, এই যে কথাগুলো বললাম, এগুলো কি আমাদের পরিবার পরিজন বা আশপাশের লোকদের আছে না? একটু ফিডব্যাক দেন প্লিজ, আছে কিনা? আমি কি লাইনে আছি? জি স্যার আছি, তার মানে আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, আমি এই কথাটা বারবার মানে এখানে আবার রিপিট করলাম একটা কারণে, সেটা হচ্ছে আমার কিছুদিন আগের একটা ঘটনা। গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ে শারীরিক দুর্বলতা নিয়ে আসছিলেন। আসার পরে দেখা গেল আমি ওনাকে অনেক বললাম যে ব্লাডটা পরীক্ষা করি, আপনার অন্তত একটা সিবিসি একটা পরীক্ষা করা দরকার। যাই হোক, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। যে আমি বললাম যে এটা একটু করি, তারপরে ওষুধটা দিই। তা ওনারা বললেন যে না স্যার, আপনাকে ওষুধটা দিয়ে দেন, তারপরে দেখতেছি। তো দেখার পরে দেখা গেছে যে ওষুধটা দিয়ে দিছি, মাঝ রাত্রিতে কল দিয়ে বলতেছেন যে রুগী কেমন যেন হাত পা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আসলে আমিও বুঝতে পারলাম না তাকে। তো মানে আমি যতটুকু জানি মেডিসিনের কোনো সমস্যা না, ওনাদের একটা ধারণা এসে গেছিল যে হয়তো মেডিসিনের কোনো সমস্যা হয়ে গেছে, বিষয়টা তা না। তো পরের দিন যখন আমি আমার ল্যাবে পরীক্ষা করলাম, আমার একটা ছোট্ট ডায়াগনস্টিক সেন্টার আছে, তো ওখানে পরীক্ষা করানোর পরে দেখা গেল তার হিমোগ্লোবিন হচ্ছে অনলি 6.3, অর্থাৎ 6.3। তখন দেখা গেল যে এই যে রক্ত স্বল্পতা জনিত কারণে মেয়েটা অসুস্থ হয়ে গেল, পরবর্তীতে যদি আমি এই পরীক্ষাটা না করতাম বা বলতাম যে আপনি আরেকটা ডক্টর দেখান বা অন্য জায়গায় যেত, তখন কিন্তু পুরো আমার হোমিওপ্যাথির উপর একটা দুর্নাম এসে যেত, দোষ এসে যেত যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে আমার রোগীর এই অবস্থা হয়েছে। তো একটু সাবধান, যদিও আমি শুরুতেই বলেছিলাম যে একদম সহজ ক্লাস। তো একটা পৃথিবীতে একটা কথা প্রচলন আছে, সহজ জিনিস যায় না বোঝা সহজে, সহজ জিনিস যায় না লওয়া সহজে। যেখানেই সহজ সেখানেই কিন্তু সবচেয়ে বেশি বিপদ। এই বিপদের আরেকটা অংশ বলি, যেমন আজকে আমার ওয়াইফ হয়তো আপনাদের সাথে ইয়েতে জয়েন্ট আছেন, ওনার কিছুই না, শুধুমাত্র দেখা গেল যে আমার আমার সেকেন্ড বেবিটা যখন আমাদের
আসে তার করবে, তখন একটা প্রবলেম হলো, শুধু এই আঙ্গুলগুলো সে লড়াইতে পারে না, কোনো কিছু ধরতে পারে না, স্পষ্ট কোনো কিছুতে স্পর্শ করলে উনি বলেন যে আমার কারেন্টের শর্ট করলো। তো আমি একদিন অবাক হয়ে গেছি, একটা কাঠের কি জানি উনি ছুঁইছে, ছোঁয়ার পরে বলতেছে যে আমার কারেন্টের শর্ট করলো। তো আমি বুঝতে পারলাম না, পরবর্তীতে ভাবলাম যে আসলে কি হয়েছে, আসলে এটা তো আসলে আমার কাছে একটু আনকমন মনে হলো। তো পরবর্তীতে ল্যাবে পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে দেখা গেলো হিমোগ্লোবিন কম। তো হিমোগ্লোবিন কমের জন্য ওই সময়ে, মানে আমাদের ওই বেবিটার সময়ে ডক্টর কোনো ওষুধ দিলেন না। উনি কোনো না দেওয়ার পরেও দেখা গেল যে আমার মাথায় এতটা তখন ক্যাচ করে নাই। এই মেয়েটা, অর্থাৎ আমার ওয়াইফের ঘটনাটা বলছি, উনি এই বাচ্চা হওয়ার 3 মাস পরবর্তী পর্যন্ত এই সমস্যাটা ভুগছে, এমনকি তার খুব কষ্ট হয়েছে। থার্ড বেবিটা যখন হয় তখন আমার কাছে ওই এই মানে দুর্বিষহ ঘটনাটার কথা মনে পড়লো। তখন আমি চিন্তা করলাম যে এই হিমোগ্লোবিনের অবস্থাটা আগে দেখে লই, যে আসলে এটাকে বাড়ানো যায় কিনা। তো পরবর্তীতে দেখা গেছে আহ ওনার যেটা হলো যে হিমোগ্লোবিন আমি সম্ভবত 9 পেয়েছিলাম, কিন্তু 9 কত জানি ছিল আর কি। তারপরে আমি ওখানে একজন ডক্টরের সাথে পরামর্শ নিলাম, আমারই গানির একজন ডক্টরের সাথে পরামর্শ নেওয়ার পর উনি বললেন যে দেখেন ভাই, আসলে এর আগের বাচ্চার সময় কি এমন এই ধরনের কোনো সমস্যা হয়েছিল? আমি বললাম জি। তো ওনারও এই ধরনের হতে পারে, তার হচ্ছে আপনার আয়রন সাপ্লিমেন্ট দেওয়া লাগবে। ওনাকে আয়রন সাপোর্ট না দিলে বা সাপ্লিমেন্ট না দিলে কিন্তু ওনাকে ওনার কিন্তু বিভিন্ন মানে কমপ্লিকেশন আসতে পারে। তো আসলে দেখেন পরবর্তীতে যখন এই থার্ড বেবিটা হলো, উনি যে অসুস্থ, মানে উনি যে গর্ভবতী ছিলেন বা তার যে তৃতীয় বেবি, সেটা উনি অতটা মানে আমার মনে হয় আমি যতটুকু দেখেছি তার এত কষ্ট হয়নি। তো এটাও কিন্তু একটা মানে আমি ডক্টরের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে বডিতে যখন হিমোগ্লোবিন কমে যায় কি কষ্টটা হয়। তো ঠিক আছে, আমরা তো আছি তাই না সবাই? মাহাদিয়া, ওকে, থ্যাংক ইউ। তো আমি একটু কারণগুলোতে চলে যাচ্ছি, কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে যে জিনগত কারণ বা বংশীগত, জিনগত বলতে বংশগত কিছু কারণ আছে। যেমন ধরেন জিনগত রক্তের ব্যাধি, যেখানে সিকেল সেল অ্যানিমিয়া, আপনারা রিপোর্ট যখন দেখবেন থ্যালাসেমিয়া লেখা থাকে, হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া লেখা থাকে। এই প্রবলেমটা কিন্তু হয় মূলত যে বাবা মা বা দাদা দিদি বা রক্তের গ্রুপ যদি এক হয়ে যায়, এই জাতীয় প্রবলেমের জন্য। আবার আরেকটা কারণ হচ্ছে যে লোহিত রক্তকণিকা যাদের ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিকমতো লোহিত রক্তকণিকা উৎপাদন হচ্ছে না, সেগুলোকে আমরা বলি হেমোলাইটিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া যেটা আসলে এই গ্রুপের মধ্যে, অর্থাৎ রক্ত যে লোহিত রক্তকণিকাটা যে ধ্বংস হয়ে যায়, এটাও কিন্তু অনেক। হেমোলাইটিক অ্যানিমিয়া দেখবেন আপনি যারা হেমাটোলজি ডিপার্টমেন্ট বা অনকোলজি ডিপার্টমেন্টে যদি আপনি যান, অসংখ্য পেশেন্ট দেখবেন, অসংখ্য বাচ্চা, বিশেষ করে বাচ্চাদের এই প্রবলেমটা বেশি দেখা দেয়। হরমোন ডেফিসিয়েন্সির জন্য এই প্রবলেমটা হতে পারে। যাদের বডিতে হরমোন ইমব্যালেন্স আছে তাদের জন্য কিন্তু এই প্রবলেমটা আসতে পারে, যে বডিতে ঠিকমতো হিমোগ্লোবিনটা উৎপাদন হচ্ছে না। কারণ হরমোনটাকে কি বলা হয়, হরমোন নিয়ে একদিন আমার একটা স্পেশাল ক্লাস থাকবে আপনাদের জন্য, যদি আপনারা চান। তো ওখানে আমি বিস্তারিত আলোচনা করবো যে হরমোন আমার আপনার বডিতে কি করতেছে, কিভাবে করতেছে। যদি আপনারা চান পরবর্তীতে একটু আমাকে হাই হ্যালো দিয়েন, আমি ইনশাল্লাহ এটার উপর একটা বিস্তারিত একটা আলোচনা করবো ইনশাল্লাহ। পুষ্টি পুষ্টি যেহেতু আমি পুষ্টি নিয়েই কাজ করি, পুষ্টির উপরেও থাকবে, ক্লাস থাকবে আমার। তবে এর আগে যেটা বলতে চাই যে আমার গ্রুপে অসংখ্য গুণী, মানে কি বলবো, যে জ্ঞানী গুণী ডক্টর উপস্থিত আছেন। তাদেরকে টপকে বা তাদেরকে না বলে আমি কখনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, বা আমি নিজে ক্লাসটা নিতে পারি না, আমার কাছে খুব আনইজি লাগে। তো এর জন্য আপনারা সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। শুধুমাত্র আজকের ক্লাসটা আমি অংশগ্রহণ করছি ওনাদেরকে আমি পাইনি, যে কারণে আসছি আপনাদের সামনে। না হলে একজনকেও যদি আমি আজকের ক্লাসে পেতাম, আমি আপনাদের সামনে হাজির হতাম না। তো আরেকটা জিনিস দেখেন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিছু প্রবলেম আছে, যেমন ধরেন আইবিএস এর রোগী, আমরা আইবিএস নিয়ে গত ক্লাসে কিছু কথা বলেছিলাম। তো আইবিএস এর রোগী আছে, অথবা দেখা গেল যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেমের মধ্যে গ্যাস্ট্রাইটিস আছে, তারপর গ্যাস্ট্রিক ইরিশন আছে, অথবা দেখা গেল যে ওই আলসারেটিভ আছে। এই জাতীয় যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর জন্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এই প্রবলেমের জন্য দেখা গেল যে আমার বডিতে
কোনো না কোনো সময় দেখা গেল হিমোগ্লোবিনের ঘাটতি করতে পারে। মেয়েদের ঋতুস্রাব জনিত ঘটনা জানেন, মাসিক চক্রটার সময় অনেকের অনেক দিন রক্ত যায়, 15 দিন 16 দিন এমন আছে। আমি তো গতকাল একটা পেশেন্ট পেয়েছিলাম 2 মাস 23 দিন যাবত ব্লিডিং হচ্ছে, বন্ধই হচ্ছে না। আমি যখন দেখলাম তার হিমোগ্লোবিনের অবস্থা দেখলাম যে অনলি 9.6 তার হিমোগ্লোবিনের অবস্থা। তো আপনারাই বলেন কি অবস্থা। আমি এখানে শুধুমাত্র তো এই অবস্থায় একটা ওষুধ দিলে শুধু কাজ হবে না, এখানে তাকে আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, আয়রনের ঘাটতিটা পূরণ করতে হবে। গর্ভাবস্থায় প্রত্যেকটা মেয়ের, বিশেষ করে কিছুক্ষণ আগেই বলেছি, প্রায় 50% মহিলার এই প্রবলেমটা হয়, হিমোগ্লোবিন ঘাটতি অর্থাৎ অ্যানিমিয়া দেখা দেয়। আর জিনগত কারণগুলো আমরা আগেই বলছি, জিনগত কারণ বিশেষ করে যেমন রক্তের গ্রুপ নিয়েও একটা ফ্যাক্টর কাজ করে, যে একই গ্রুপের রক্ত যদি হয়ে যায় তাহলে দেখবেন যে বাচ্চাদের কিন্তু একটা প্রবলেম দেখা দেয়। এটা সচরাচর আপনারা সবাই জানেন। যাদের বয়স 65 বছরের বেশি, এদের কিন্তু রক্তের একটা ঘাটতি আসতে পারে। কারণ হচ্ছে এই সময় রক্ত ঠিকমতো উৎপাদন হতে চায় না। তার মধ্যে দেখা যায় খাবার দাবার, লাইফস্টাইল অনেক কিছুর সাথে এগুলো জড়িত থাকে, যে কারণে 65 এর পরে দেখবেন যে একটা অ্যানিমিয়ার ভাব আসে। তখন আয়রন একটা ইনজেকশন দিতে হয়, অনেক জায়গায় দেয়। দেখবেন যে আপনার বাসারই হয়তো আশপাশে দেখবেন বলতেছে যে কয়দিন পর পরই একটা করে রক্তের ইনজেকশন দিতে হয়। তার মানে ওনার বয়সটা একটু দেখেন হয়তো বা বেশি। আয়রনের অভাব, এটা তো আগেই বলছি, আয়রনের বলিত অভাব, এটা একটা ভিটামিনের অভাবে হতে পারে। তারপরে অস্থিমজ্জার রোগ, কিছুক্ষণ আগেই বলেছি, অস্থিমজ্জার যে আমরা আমাদের যে বোন মেরুর যে সমস্যাগুলো থাকে, এই জন্য দেখা গেল যে আমাদের লোহিত রক্তকণিকা ঠিক মতো উৎপাদন হতেছে না। বংশগত রোগ আগেই বলেছি। দীর্ঘমেয়াদী কিছু রোগ আছে, যেমন ধরেন আমাদের ক্যান্সার একটা দীর্ঘমেয়াদী রোগ। এই যে আইবিএস এর কথা বলছি, দীর্ঘমেয়াদী রোগ। আমরা কি বললাম যে ডায়াবেটিস মেলিটাস একটা দীর্ঘমেয়াদী রোগ। এই জাতীয় দীর্ঘদিন, বা দেখা গেল যে কোনো একটা সংক্রামক ব্যাধিতে দীর্ঘদিন ধরে ভুগতেছে, অথবা আমাদের ভাষায় যেটাকে আমরা বলি ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজের জন্য এটা হতে পারে। তো দীর্ঘমেয়াদী যে যত রোগ আছে সেগুলোর জন্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ 100% কিছু ওষুধ আছে যেটা খাওয়ার পরে দেখা গেল যে তার যে রক্তের উৎপাদন প্রক্রিয়া সেটা ব্যাহত করছে, তখন দেখা গেল যে এই প্রবলেমটা আসতে পারে। আপনারা কি এই কথাটুকু বুঝতে পারছেন? প্লিজ একটু জানাবেন। জি স্যার, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন দেখবো যে আমরা জেনারেল কি পরীক্ষাটা করবো। একটা রোগী আপনার সামনে আসছে, আপনি কিভাবে এই পরীক্ষাটা আগে করবেন, প্রাথমিক পরীক্ষাটা বলতে বা সাধারণ পরীক্ষা বলতে যা বোঝান। আপনি দেখবেন ওনার মাড়িটা চেক করবেন, দাঁতের মাড়িগুলো কিন্তু এমনি রক্তিম বর্ণ থাকে, লাল বর্ণে থাকে, কিন্তু আপনি দেখলেন যে একটু সাদাটে বর্ণ বা ফ্যাকাশে বর্ণ, তাহলে বুঝে নেবেন যে তার রক্তের ঘাটতি আছে। আমাদের যে হাতের নখগুলো আছে, হাতের নখগুলো দেখে একটু তাকাবেন, হাতের নখগুলো একটু দেখবেন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে আমরা কোন হাতের নখ দেখবো? ইয়েতে একটু ইনকল মেসেজে একটু কেউ মেসেজ দেন, কোন হাতের নখ? বাম হাতের। অসংখ্য ধন্যবাদ। বাম হাতেরটা, কারণ হলো আমরা ডান হাতে খাবার খাই, অনেক সময় দেখা গেছে যে ডান হাতে এমনিতেই ওই যে আমাদের হলুদ মরিচের একটা কি বলবো যে কিছু লেগে থাকতে পারে, যে কারণে আমরা এটা অবশ্যই বাম হাতে দেখবো। থ্যাংক ইউ। তো আরেকটা জিনিস হলো, যেমন ত্বকের ফ্যাকাশাটা দেখলেন যে লাবণ্যতার রস পাইছে, কেমন জানি একটু সাদা সাদা ভাব দেখতে দিচ্ছে, তখন আপনি ধরে নিতে পারেন যে হয়তো বা রক্তটা একটু কম আছে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে অনিয়মিত যে হৃদস্পন্দন, যে দেখা গেল যে হৃদস্পন্দনের যে স্বাভাবিক মাত্রাটা সেটা স্বাভাবিকের নয়, একটু অস্বাভাবিকতা দেখতেছেন, ধরে নিতে পারেন যে হয়তো বা তার যেহেতু রক্তের সাথে অক্সিজেন বহন করে, মানে হিমোগ্লোবিন অক্সিজেনটা বহন করে ওই রক্তের মাধ্যমে, তার মানে কি আমাদের রক্তের যে ফ্যাক্টরিটাই তো হৃদয়, অর্থাৎ আপনার হার্ট, সেখানে তো একটা প্রভাব পড়ে। তার মানে এটা হার্টের রোগ না, এটা রক্তে থেকে এই প্রবলেমটা হয়েছে। আভ্যন্তরীণ কিছু রক্তপাত ঘটতে পারে, যেমন ধরেন প্যালভিক রিজিয়ন বা আমাদের রেক্টাল রিজিয়নে যদি কোনো ধরনের দেখা গেল রক্তক্ষরণ হয়েছে, তারপরে দেখা গেল যে আপনি ধরে নিতে পারেন যে পরবর্তীতে এটা অ্যানিমিয়া আসতে পারে। তো আপনি এইগুলো আমরা এখানে, আমি যেটা বলতেছি এটা হলো সাইন এন্ড সিমটম। একটা হলো সাইন আর একটা হলো সিমটম। কেউ কি বলতে পারবেন সাইন এবং সিমটমের মধ্যে পার্থক্যটা কি? একটু লেখেন, কোনটাকে সাইন বলবো আর কোনটাকে সিমটম বলবো। আপনারা কেউ আছেন?
তার যেটা ডক্টর সরাসরি দেখে বুঝতে পারে ওটা হচ্ছে চাইল্ড, আর সিমটম হচ্ছে রোগী নিজের লক্ষণগুলো আর কি বলে নিজের হ্যাঁ, মুখে। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এই যে যে আমরা এখানে প্যালভিক রেজিয়ন বা রেক্টাল রিজিয়নের যে প্রবলেমটা বললাম, যে এখান থেকে রুগী এসে বলল যে আমার রক্ত চাই, কিন্তু আপনি সরাসরি তার রেক্টাম রিজিয়ন বা প্যালভিক রিজিয়নটা দেখলেন, দেখলেন যে সরাসরি যে হ্যাঁ একটু রক্তের রেশ পাওয়া গেল, এটাকে বলা হচ্ছে সাইন। আর রোগীর মুখ দিয়ে যেটা বলছে ওটা হলো একটা সিমটম। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আরেকটা দেখেন যে আমরা অনেক সময় দেখা যায় যকৃতের পরীক্ষা আছে, অর্থাৎ লিভারটা কিন্তু পরীক্ষা করে দেখা যায়। আপনি একটা রোগীকে শোয়ায় কিন্তু যকৃতের যে পজিশন গুলো আছে, কোথায় কি আছে, যাই হোক এটা নিয়ে আবার হয়তো ক্লাস করানো লাগতে পারে। আমাদের যিনি ইয়েতে অ্যানাটমি ক্লাস করাবেন উনি দেখাই দিবেন কিভাবে যকৃতটা পরীক্ষা করবেন, স্প্লিনটা কিভাবে দেখবেন, কোন কোন কতটুকু অংশ দেখবেন, কিভাবে বুঝবেন যে হ্যাঁ স্প্লিনের সমস্যা আছে বা যকৃতের সমস্যা আছে, এটার উপরে একটা ফিজিক্যাল এক্সামিনেশন আছে, আপনি সরাসরি দেখাতে হয় এগুলো। তো এখানে দেখলেন যে আপনি আকারে আকারে একটু আপনি পরীক্ষা করে বুঝলেন যে তার একটু এখানে প্রবলেম আছে, তাহলে আপনি ধরে নিতে পারেন পরবর্তীতে হয়তো তার অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা আছে। মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো হয়, বিশেষ করে ধরুন ভিটামিন বি 12 এর অভাবে, ওই যে আমি বললাম জিহ্বার ঘা মানে কিন্তু ঘা না, ওখানে দেখা গেল যে জিহ্বায় ঘা হয়েছে, তার হয়তো দেখা গেল যে হিমোগ্লোবিনের ঘাটতি, এই জন্য একটা জিহ্বায় ঘা দেখা দিচ্ছে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অর্থাৎ ভিটামিন ডি এর ঘাটতিজনিত কারণ আপনার আমার মনোযোগ বা উদ্বেগের বা আমাদের আকাঙ্ক্ষা বিষণ্ণতা, আমাদের রাগ জেদ ক্ষোভ এগুলোর একটা সম্পর্ক আছে। তো এই জন্য এই জিনিসগুলো একটু আমাদের শুনে দেখতে হবে, তার কাছে রোগীর কাছে শুনতে হবে, বা আমার নিজে সরাসরি দেখতে হবে যে আসলে এইগুলো কোনো ঘাটতি আছে কিনা, বা এখানে কোনো ধরনের সমস্যা তার আছে কিনা। তো নেক্সট আমরা কি করব, বিশেষ কিছু পরীক্ষা দিতে পারি, যেমন ধরেন হিমোগ্লোবিনটা দিতে পারেন। হ্যাঁ, হিমোগ্লোবিন হেমাটোক্রিট। আচ্ছা, হিমোগ্লোবিনটা তো সবাই বুঝি আমরা, রক্তকণিকাটা দেখব। আর এই রক্তকণিকার অংশ বিশেষ যে পরীক্ষাটা করা হয় এটাকে বলা হয় হেমাটোক্রিট। এটা আসলে আমাদের খুব একটা প্রয়োজন হয় না, বিশেষ করে যারা হেমাটোলজি ডিপার্টমেন্টে কাজ করে বা অনকোলজি যারা আছে, হেমাটোলজিস্ট যারা আছে, তাদের জন্য বিশেষ প্রয়োজন। কারণ ওনারা তো মানে রোগের নাম অর্থাৎ রোগ নির্ণয় করে তারপর রোগের নাম ধরে একটা ওষুধ দেয় তারা। তো আমাদের আসলে আমরা জাস্ট এটা জানবো যে কি কি পরীক্ষাটা করা হয়, জানার জন্য জানা। তো আরেকটা হলো যে যেহেতু আমরা কি বলি আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসাটা করি, এই জন্য বললাম জানার জন্য জানা, তবে জানাটা আমাদের জন্য খরচ, জানতেই হবে। তো আরেকটা জিনিস হলো পেরিফেরাল যে ব্লাড স্ট্রিমারটা আছে, স্লাইডে যেমন স্লাইড করে আকার আকৃতিটা দেখা হয় যে আমার ওই সেলের বা কোষের আকারটা বাড়ছে না কমছে, এটা কি বক্রাকৃতি নাকি লম্বাকৃতি নাকি কি বলে ক্ষুদ্রাকৃতি, এই এই বিষয়গুলো ওখানে দেখা হয় স্লাইডে মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে। রেটিকুলোসাইটটা হচ্ছে এটা হচ্ছে ধরেন এটাও একটা গণনা। যেমন ধরেন আপনার এইটা স্লাইডের উপরে রেখে রক্ত এটা রেখে এখানে দেখা গেল যে পরীক্ষা করা হয় যে অস্থিমজ্জা থেকে আপনার আমার যে বোন মেরু এখান থেকে কত দ্রুত লোহিত রক্তকণিকাটা মানে তৈরি হচ্ছে, এই বিষয়টা জানা যায়। হ্যাঁ, আয়রন স্টাডিজটা দেখা যায় এখানে, মানে অর্থাৎ আপনার আমার শরীরে যে আয়রনটা, এটা আয়রনের মাত্রা কি পরিমাণ আছে, আয়রনের পরিমাণটা কত, আয়রনের মানে এটা কি পরিমাণ ক্ষমতাধারী, এই বিষয়গুলো জানা যায়। বায়োপসির মাধ্যমে অস্থিমজ্জা বায়োপসির মাধ্যমে আমরা অস্থিমজ্জার সঠিক যে অবস্থা, মানে কি অবস্থায় আছে আপনার আমার অস্থিমজ্জা পাশে কি কোনো ধরনের এই দুরারোগ্য কোনো ব্যাধি দেখা দিল কিনা, এটাকে নির্ণয় করা হয়। আপনারা কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? জি, ইনকল মেসেজে একটু লিখবেন এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে বোন মেরু বা অস্থিমজ্জা, জি এটা তো রক্ত উৎপাদন হয় এখান থেকে, জি কিন্তু জি স্যার এখান থেকে উৎপন্ন হয়। আমরা কখন বুঝতে পারবো যে একজন পেশেন্টের রক্ত আর উৎপাদন হচ্ছে না তো বা তার এটা বাড়ছে না? আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন ওই যে আমরা যখন মনে করেন আমরা করি না রোগীতে কি বলে যে এমআরআই করি, বা দেখা গেল যে ওনাদের যে
কি বলে সিটি স্ক্যানটা করি, বা এই জিনিসটা আসলে আমরা তো এই স্বাভাবিকভাবে বুঝবো না, এটা আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদের যারা অনকোলজিস্ট আছে বা হেমাটোলজিস্ট যারা আছে তারা কিন্তু এটা বলে দেয়। তো আমরা এটা জানতেছি প্রাথমিক জানাটা, যে আসলে আমরা আমাদের এই বিষয়গুলো জানার দরকার। আমরা হয়তো বা দেখা গেলো আমাদের একটু অজ্ঞতার জন্য দেখা গেলো একটা রোগী অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন আমার হোমিওপ্যাথির উপরে একটা পুরা দুর্নাম এসে যায়, এই বিষয়টা জানানো হচ্ছে আর কি। স্যার কি আর কোনো কথা বলবেন? না স্যার, আলহামদুলিল্লাহ। না, আমরা এখানে যেটা জানবো প্রাথমিক বিষয়টা, ধরেন আমি এখানে যদি অ্যাডভান্স ক্লাস নেওয়া শুরু করি, আমাদের এখানে অনেক ভাই বোন আছে যারা দেখা গেল যে হয়তো আমরা বেসিকটা জানি না, কিন্তু অ্যাডভান্স যখন শুরু করব তখন দেখা গেল যে ওই বেসিকটা না জানার জন্য তাদের কাছে কিন্তু এই ক্লাসটা আবার বিরক্তির লাগবে। তো আমি বিষয়টা হচ্ছে যে আপনাদের জানা বিষয়গুলো, মানে যে বিষয়টা আপনারা জানেন জাস্ট ওই বিষয়টাকে হয়তোবা আমি আরেকটু 19 আর 20 করতেছি, অর্থাৎ হয়তো দেখা গেল আপনারা 19 জানেন, সেখানে 20 আমি জানানোর চেষ্টা করতেছি, জাস্ট এতটুকু। তবে এতটুকু মানে আমি এই আলোচনাটা করতেছি এতটুকু যে আমাদের হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে এতটুকু জানা আমাদের জন্য খরচ, জানতেই হবে এইটুকু। আর অ্যাডভান্স ক্লাস যখন থাকবে একটু প্লিজ ওই জিনিসগুলো ওখানে আমাদের আলোচনা হবে, ঠিক আছে? হ্যালো, আরো কারো কোনো প্রশ্ন? ওকে, তো আমরা দেখেন অ্যানিমিয়ার রোগটা নির্ণয় করব, যেমন এই কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের উৎপাদন বন্ধ হয়ে গেল কেন, এখন দেখেন একটা আপনি দেখলেন প্রথম মাসে করলেন, দ্বিতীয় আলু কমপ্লিট পারবেন, আপনার কি করতে হচ্ছে না। আসলে দেখেন বিষয়টা হচ্ছে যে আমাদের আলোচনা মাঝখানে আরো কিছু আমি আমার বাসায় নাম দিছি শয়তানের বাস্প। কারণ এখানে বসলে খালি সময় খা, মানে দেখবেন যে আপনি মোবাইলটা নিয়ে বসছেন, খালি দেখাইতেছেন, কখন যে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে খুঁজি নাই। এই জন্য এটার নাম দিচ্ছি শয়তানের বাস্প, সরি। তো আমরা একটু পরবর্তীতে এতে যাচ্ছি, যে আমরা আরো কিভাবে জানবো, যে প্রশ্নটা আসছিল এখানে চলে যাচ্ছি। প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, আপনি ব্লাডের কিছু এক্সামিনেশন দিবেন, বিশেষ করে সিবিসি, এটা তো বলাই হয়েছে, বোন মেরু টেস্ট দিবেন, এই তো এসে গেছে, বোন মেরু যখন পরীক্ষাটা দিবেন তখনই তো আপনার এটা এসে যাবে যে আপনার রোগ উৎপাদন হচ্ছে না। হ্যাঁ, তারপরে দেখা গেল যে আপনার যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে 14.6 গ্রাম যে পার 100 সিসি, অর্থাৎ প্রতি 100 সিসি ব্লাডের মধ্যে এই
এই 6.6 এটা হচ্ছে হিমোগ্লোবিন, এটা হলো নরমাল। যখন দেখলেন যে এটা 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 কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, এত এত মানে ডেফিসিয়েন্সিতে আছে, পরিবর্তন হচ্ছে না, তখন তার মানে ইট ইজ এ বোন মেরু কেস। কথা ক্লিয়ার হয়েছে? ওকে, তারপরে দেখলেন যে আপনি আমাদের ইলেকট্রোলাইট পরীক্ষা আছে। হ্যাঁ, ইলেকট্রোলাইটের মধ্যে দেখবেন আয়রন আয়রন পরীক্ষা আছে, ওখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অনেকগুলো টেস্ট আছে, এর মধ্যে দেখবেন আয়রন আছে। তো ওখানে ইলেকট্রোলাইট পরীক্ষা করলেন। অথবা দেখা গেল ভিটামিন, এখন তো সরাসরি যে কোনো ভিটামিনের পরীক্ষা শরীরে করা যায়, আপনি এটা দিলেন। অথবা আপনি সরাসরি রোগীটা দেখলেন, দেখার পরে দেখা গেল যে তার অর্শ আছে, হুকাম আছে, অথবা দেখা গেল যে কোনো একটা আলসারেটিভের লক্ষণ আছে যেখান থেকে রক্তক্ষরণ হয়। তার মানে এগুলো হচ্ছে আমাদের একটা সরাসরি, এমনকি প্যাথোলজিক্যাল একসাথে এই পরীক্ষাগুলো করে আমরা নির্ণয় করবো যে হ্যাঁ ওনার অ্যানিমিয়া আছে। আমরা দেখবো এখন স্বাভাবিক মাত্রাটা দেখেন, আমরা এইটা হলো স্বাভাবিক মাত্রা, এটা কিন্তু সবার গড়, এটাকে বলা হয় গড়। এর অর্থ এই না পুরুষ মানে এটাই থাকতে হবো, কারণ ওনার বয়সের ব্যাপার আছে, ওনার সাথে উচ্চতার ব্যাপার আছে, ওনার ওয়েটের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো এটা হলো নর্মাল, যে একটা পুরুষের 13.8 থেকে দেখা গেল যে 17.2 গ্রাম পার ডিএল। ডিএলটা সবাই কি জানেন? ডেসিলিটার আর কি। পার ডেসিলিটারে এই পরিমাণ থাকার কথা। তারপর মহিলাদের পার ডেসিলিটারে দেখা গেল 12.1 থেকে 15.1 থাকার কথা। শিশুদের ক্ষেত্রে দেখা গেল প্রতি ডেসিলিটারে দেখা গেছে যে কত, এখানে আমাদের 11 থেকে 16 গ্রাম পার ডেসিলিটারে থাকার কথা, প্রতি ডেসিলিটারে এটা থাকার কথা। গর্ভবতী মহিলাদের 11 থেকে 15.1 এটা থাকার কথা। এখন দেখেন যে আমরা আমরা যেমন বলছিলাম যে আমাদের সম্ভবত ডাক্তার মাহাদি বলছিলেন যে 9 কত দিন থাকলে যে আমরা বলবো যে অ্যানিমিয়া। না, বিষয়টা তা না। একটা প্রেগন্যান্ট মহিলার জন্য 11 নিচে থাকা, 11 নিচে থাকা মানেই তার হচ্ছে এটাই অ্যানিমিয়ার লক্ষণ তার জন্য। কথাটা ক্লিয়ার হয়েছেন? হ্যালো হ্যালো, আপনারা কি আছেন আমার সাথে? ওকে, মোজাম্মেল হক, জি স্যার। আসলামিয়া, জি স্যার, জি স্যার, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে, এই যে যেমন দেখেন কি ইল্ডারলি, অর্থাৎ বয়স অনুপাতেও কিন্তু এটা ডিক্রিজ করতে পারে। এই স্লাইডটা কিন্তু পরিমার্জন হতে পারে। ঠিক আছে, তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই যে এটার জন্য যে সমস্যাগুলো, একটা অ্যানিমিয়ার জন্য এই গুলো হচ্ছে আমাদের চারপাশে, দেখবেন এই জিনিসগুলো আসতেছে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ আয়রনের যে অভাবে, অর্থাৎ আপনার আমার শরীরে আয়রনের অভাবে অ্যানিমিয়া দেখা দিচ্ছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যাচ্ছে, বা অ্যানিমিয়া গ্রেভাইট দেখা দিতেছে, গ্রাভিস গুলো এগুলো প্রায়ই পাবেন। হেমোলাইটিক অ্যানিমিয়া আসতেছে, লিউকেমিয়া গুলো আসতেছে। কারণ হচ্ছে কি এতদিন তারা মানে অ্যানিমিয়া, অর্থাৎ তার যে বডিতে রক্ত কম ছিল, এই ট্রিটমেন্ট গুলো না করার জন্য এই প্রবলেম গুলো আসতেছে, বারবার আসতেছে, অথচ আমাদের চারপাশে এরা ঘুরপাক খাচ্ছে, পরবর্তীতে এগুলো সমাধান করতেছি না। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায় আগামীতে হয়তো বা দেখা গেল আমি কি চিকিৎসাতে যাব, আমরা কি চিকিৎসাতে যাব কিছু? জি স্যার। আমি ধন্যবাদ দিয়ে দিই সবাই, কি বলেন? আপনারা তো সবাই জানেনই চিকিৎসা কি। না স্যার, আমরা তারপরে আপনার কাছ থেকে শিখতে চাই। ওকে, আমি ছোট্ট করে চিকিৎসাটা লিখছি এখানে। ধরেন কি দিবেন, রোগের দেখা গেল রোগটা নির্ণয় করবেন, রোগের রোগ নির্ণয় এবং তীব্রতার উপর ডিপেন্ড করবে তাকে আপনি কি ট্রিটমেন্ট দিবেন। তাকে কি আয়রন সাপ্লিমেন্ট দিবেন, নাকি তাকে আয়রন সমৃদ্ধশীল খাবার দিবেন, নাকি তাকে সরাসরি রক্ত ভরার পরামর্শ দিবেন। এটা ডিপেন্ড করতেছে রোগটা নির্ণয়, অর্থাৎ কি ধরনের রোগ হচ্ছে এটা জানতে হবে। কারণ ধরেন এই যে আমরা শিখলাম এতদিন যে রোগ না কি মানে আমরা রোগের নয় রোগী চিকিৎসা করি। অবশ্যই সবাই রোগীর চিকিৎসা করি, কিন্তু আপনি যখন জানবেন যে ওই ব্যক্তিটার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, বা দেখা গেল যে ওই ব্যক্তিটার দেখা গেল যে থ্যালাসেমিয়া, তো আপনি থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে আপনি কিভাবে শুধু একটা ওষুধের উপর ডিপেন্ড করবেন? সেই ক্ষেত্রে তো আপনাকে বলতেই হবে যে একটা আয়রন সাপ্লিমেন্ট লাগবে, আপনার আয়রন সমৃদ্ধশীল খাবার লাগবে, অথবা দেখা গেল প্রতি 3 মাস বা 6 মাস অন্তর আপনার একবার রক্ত একটু ভরতে হবে। এছাড়া কি কোনো পরামর্শ আছে বলেন তো?
স্যার আপনাদের একটু ফিডব্যাক চাচ্ছি, আছে? ওকে, নাই স্যার, থ্যাংক ইউ। আসলে দেখেন, আমি আমি আপনাদের মতো হোমিওপ্যাথিক ডাক্তার। আমি আমি যেটা চাচ্ছি, আমি শুধুমাত্র একটা লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে দিলে এখানে পূর্ণ হবে না। কারণ যে মেয়েটার, যে মাটার, যে বাবাটার, যে সন্তানের দেখা গেল হিমোগ্লোবিন 6-এর নিচে নেমে গেছে, 7-এর নিচে নেমে গেছে, 7 বা 6-এর নিচে নেমে গেছে, আপনি কিভাবে শুধুমাত্র একটা মেডিসিন দিয়ে ওই বাচ্চাটাকে, ওই মাটাকে বা ওই বাবুটাকে সুস্থ রাখবেন? তখন মাসবিক পরামর্শ দিতে হবে যে আপনি এক ব্যাগ রক্ত ভরেন, নাকি এছাড়া কোনো বিকল্প আছে? স্যার আপনাদের একটু ফিডব্যাক চাচ্ছি, আছে থাকলে আমাকে বলেন, আমিও আজ থেকে তাই করব। তো অসংখ্য ধন্যবাদ। তারপরও যদি মানে আমার মতের সাথে দ্বিমত হতে পারে, আমার মানে আমি আমার বিশ্বাসটাকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের প্রত্যেকের অন্তরে বিশ্বাসকে আমি মানে অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, ভক্তি জানাচ্ছি। আমার বিশ্বাসের সাথে আপনাদের বিশ্বাস নাও মিলতে পারে। যদি না মিলে সেটাও আমাকে একটু জানাবেন। চেষ্টা করবো যে ইনশাল্লাহ পরবর্তীতে সেটাকে ইনক্লুড করার জন্য। এখানে যেটা হলো যে দেখা গেল যে ভিটামিন এর অভাবে আপনার রক্ত শূন্যতা আছে, তাহলে ফলিক অ্যাসিডটা দিবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা দিবেন, এটা তো পরামর্শ দিতে পারেন, বা পুষ্টিকর খাবারটা খাবেন। ভিটামিন সিটা কেন দিবেন? ভিটামিন সি, আচ্ছা, আমরা ভিটামিন বি12 বা ভিটামিন জাতীয় যে রক্ত উৎপাদনের ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারি একটু বলবেন? আচ্ছা, আমাদের কি আছে কোনো ভিটামিন বি নামে, যে ভিটামিন বি নামে কোনো মেডিসিন ব্যবহার করার মতো, যে এটাতে ভিটামিন বি আছে? আমাদের যত মেডিসিন, কোন একটা মেডিসিনে কি কেউ স্যার বলতে পারবেন যে আমাদের এটা আছে যে ভিটামিন বি12 নামে যে উপাদানটা, এই এই মেডিসিনে এটা আলোচনা করা হয়েছে? কারো জানা আছে? না, এরকম তো নাই জানি। আচ্ছা, যদি না থাকে তাহলে আমাদের প্রশ্নটা হবে যে অর্থাৎ এনিমিয়ার ক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিন গুলো ব্যবহার করতে পারি, এটা সম্ভব। কিন্তু এর অর্থ হয় না, আমি যেটা বলতেছি আমরা মেডিসিনের না, মেডিসিনের যেটা উইদাউট মেডিসিন, অর্থাৎ যখন আপনার একটা একটা 6 বা 7 হিমোগ্লোবিন, সেই ক্ষেত্রে তো আমার আগে মেডিসিন আসবে না, আগে হচ্ছে তাকে আগে হয় আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, না হলে তাকে আয়রন জাতীয় খাবারগুলো দিতে হবে, অথবা তাকে কি করতে হবে যে যে আপনার এক ব্যাগ রক্ত ভরতে হবে। এছাড়া কিছু আছে? কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যেমন এই কয়েকদিন আগে একটা পেশেন্ট আসলেন, তো একটা হোমিওপ্যাথিক ডক্টর দেখাচ্ছেন, দেখানোর পরে দেখা গেল যে উনি বারবার ওষুধ দিতেছেন, মানে শরীর দুর্বলের একদম যত ওষুধ আছে দিতেছেন। তো একটা সময় ওনার হোমিওপ্যাথিক মানে মানে হোমিওপ্যাথির গুরু বিরোধী, যে হোমিওপ্যাথির নাম শুনলে ওনার কথা হলো যে এতবার ওষুধ খেলে কোনো কাজই হয়নি, আমার শরীরে দুর্বলতাই কাটে নাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপাতত পরে আমি বললাম যে এই পরীক্ষাটা একটু করেন। উনি বলতেছেন আমি একটা পরীক্ষা বড় জোর করতে পারবো, এতগুলো করতে পারবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সিবিসিটা করেন। সিবিসি করার পরে তার দেখলাম হিমোগ্লোবিন হলো 6.9। এখন আপনি বলেন, এটা কি আমার হোমিওপ্যাথির দোষ, নাকি আমি যে তাকে এখন পর্যন্ত আয়রন সাপ্লিমেন্ট দেই নাই, বা আয়রন খাইতে বলি নাই, বা আয়রন সমৃদ্ধ খাবার দিই নাই, অথবা এক ব্যাগ রক্ত ভরতে বলি নাই, এটা আমার দোষ? স্যার একটু বলবেন? ওকে, প্রয়োজনে কেউ মেসেজে লিখতে পারেন, সমস্যা নেই, মেসেজে দিতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, কেউ কিছু বলবেন? কারো মনে হয় মাইক্রোফোন অন করা আছে, আমি শব্দ পাচ্ছি। জি স্যার, না বলাটা আমাদের দোষ, এটা ডাক্তারদের দোষ। না, এখানে না বোঝাটা দোষ, ডাক্তারদের দোষ না। উনি হয়তো বুঝতেই পারেন না যে আমাদের মানে আয়রনের যে একটা ব্যাপার আছে, অর্থাৎ আমার শরীরে যে অ্যানিমিয়াটা আসতে পারে, বা আমার আয়রন সাপ্লিমেন্ট থাকতে পারে, আয়রনের একটা ডেফিসিয়েন্সি আসতে পারে, এই বিষয়টা উনি জানে না। না জানাটা দোষ, ডাক্তারের দোষ না। বিষয়টা হলো ওই বিষয়টা না জানা আমার দোষ। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি অনেক কিছু জানি না, এটা না জানাটা আমার দোষ, আমার জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। কিন্তু
মানে যতটুকু জানি সেটা নিয়ে সেটার মধ্যে সীমাবদ্ধ থাকাটা অপরাধ। আমি একটা ক্লাসে বলেছিলাম যে আমরা বিশ্বাস করব কিন্তু গোঁড়ামি করব না। বিশ্বাস হচ্ছে কি যে হ্যাঁ আমাদের হোমিওপ্যাথিতে সব চিকিৎসা আছে, সব আছে, এটি হলো বিশ্বাস। গোঁড়ামি হলো কি যেখানে আপনার দেখা গেল যে একটা জায়গায় স্ট্রিকচার হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, সেখানে স্ট্রিকচার আর ফ্র্যাকচারের জায়গায় কি আমাদের 86-87 নম্বর সূত্র নাই? 186-187 কি বলে নাই কিছু? আমাদের কি ফুড সাপ্লিমেন্ট নিয়ে আমাদের মাহাত্মা হ্যানিম্যান কিছু বলে নাই? তো আমি বলতেছি ওই বিষয়গুলোকে ইগনোর করা বা ওই বিষয়গুলো অ্যাভয়েড করাটা আমার অপরাধ। অসংখ্য ধন্যবাদ ডক্টর রুনা লায়লা। আর কেউ কিছু বলবেন এই ব্যাপারে? কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন প্লিজ। আছে কোনো প্রশ্ন? ডাক্তার আয়েশা রাকি, ডক্টর মাহাদি হাসান, ডক্টর মোজাম্মেল হক, হুসাইন মাহমুদ, অনেকেই আছেন, প্লিজ কেউ কিছু বলবেন? না আচ্ছা, আসলে আলহামদুলিল্লাহ। বলার নাই, আমার কিছু বলার নাই। তবে আপনি যদি বলতেন আপনি কোথায় বসেন, বা আজকে তো আমি আপনাকে প্রথম দেখলাম, বা এই গ্রুপে আমি নতুন, একটু যদি বলতেন। আমি আছি গাজীপুর হারিকেন, আমার চেম্বারটা গাজীপুর হারিকেনে, আর আমার ডায়াগনস্টিক সেন্টারটাও ওই পাশেই। মানে ডায়াগনস্টিকের কথাটা এই জন্যই বললাম যে প্রত্যেকটা আপনারা যারা এখানে আছেন সবাই একটা না একটা ডায়াগনস্টিক সেন্টারের সাথে আপনাদের সুসম্পর্ক রাখবেন। এটাও না আমার, সরি, আমি আপনাদের মানে রিকোয়েস্ট করে বলতেছি, কেন আজকে ধরেন বিশ্বায়নের যুগে আমাদের এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আপনারা বলেন। বিশ্বায়নের যুগে আমার কাছে জি অবশ্যই আছে, দরকার আছে। আমাদের কাছে যে পেশেন্ট গুলো আছে বিশ্বাস করুন তারা বেশি বেশি ইউটিউব গুগল ঘাটাঘাটি করে আসে। তাহলে উনি যদি আমার চেয়ে এই বিষয়টা ভালো জানে তাহলে উনি আমার চিকিৎসা গ্রহণ করবে না, বরং বর্জন করবে। এমনকি আমার পেথিকেও সে একসময় বর্জন করবে। সো আমাদের সবই জানা দরকার আছে। ওই যে একটা গল্প আছে যে মানবো আমারটা, যে আমি আমার সাইন সিমটম ভিত্তিক চিকিৎসা করব, লক্ষণ ভিত্তিক চিকিৎসা করব, কিন্তু আমার এই বিষয়গুলো জানতে হবে। না জানলে আমি রোগী কনভিন্স করতে পারবো না। রোগীকে আমার মানে কি বলবো যে রোগীকে আমরা যে গত ক্লাসে কাউন্সিলিং বলেছিলাম, রোগী কাউন্সিলিংটা করতে পারবো না। আর সঠিক গাইডলাইন ছাড়া যেমন সন্তান মানুষ করা যায় না, সঠিক কাউন্সিলিং ছাড়া কখনোই রোগী আরোগ্য করা যায় না। সঠিক গাইডলাইন লাগতে হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায় আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ স্যারকে এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য। আশা করি আজকে যারা ক্লাসে উপস্থিত ছিলেন তাদের হচ্ছে এনিমিয়া সম্পর্কে বুঝতে অসুবিধা হবে না। অর্থাৎ যদি আপনারা দেখেন যে আপনার চেম্বারে রোগী আসছে তখন আমরা চেষ্টা করব, মানে আমরা সবাই চেষ্টা করব যে গোঁড়ামি না করে যদি তার টেস্ট প্রয়োজন হয় তাহলে তাকে টেস্ট দেওয়া, প্লাস হচ্ছে ফুড সাপ্লিমেন্ট যখন তার দরকার হয় তখন ফুড সাপ্লিমেন্টের সাজেস্ট করা। কারণ একটা ধরে নিয়ে বসে থাকলে হবে না যে আমাদের আমাদের চিকিৎসা পদ্ধতিতে বলে নাই যে না তোমার এভাবেই করতে হবে। অর্গাননের যদি পড়া হয় সেখানে কিন্তু বলা আছে যে চিকিৎসা ও রোগীকে ওইভাবে চিকিৎসা দিতে হবে যাতে রোগী কম কষ্ট পায় আর কি। স্বল্প কষ্টে হচ্ছে আরোগ্য দান। এখন আপনি দেখতেছেন রোগীটা কষ্ট পাচ্ছে কিন্তু তারপরও আপনি তাকে যেটা তার প্রয়োজন সেটা সাজেস্ট করছেন না, তাহলে তো আসলে এটা হলো না। অর্গানন আমরা তাহলে নিজেরাই মানতেছি না। তো আমরা হচ্ছে ওভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর স্যার বলতেছিলেন যে আমরা যদি চাই তাহলে স্যার আমাদেরকে আরো ক্লাস দিবেন। এখানে আশা করি সবাই হচ্ছে চায়, কারণ এই ক্লাসটা হচ্ছে আমাদেরকে অনেকেই বলতেছিল যে স্যারের আরেকটা ক্লাস আমাদেরকে দেন, আমাদের গ্রুপ গুলোতে বলতেছিল। পরে স্যারকে জানানোর ফলেই হচ্ছে স্যার আমাদেরকে ক্লাস দিলেন। তো যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তীতেও আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন। ক্লাস লাইভে যারা যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থী ও সহকর্মীকে ধন্যবাদ।